দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লাখ, আরও ৩৮ জন সহ মৃত্যু ১৩৪৩। ২-৩ বছরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ইঙ্গিত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সেবা কার্যক্রম। সুরক্ষা নিশ্চিত করে চেম্বারে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। খুলনায় কর্মবিরতি স্থগিত। যে কোনো আঘাত প্রতিহত করার সক্ষমতা রাখে বাংলাদেশ। যুদ্ধ নয়, শান্তি প্রত্যাশা। নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শুরু হয়েছে অনলাইনে ১০ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা। মূল্যায়নের যথার্থতা নিয়ে প্রশ্ন। সমন্বয়ে রাখা হবে অভিভাবকদের, আপত্তি নেই বোর্ডের। এবং পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েত। এমপির সঙ্গে ৩৪টি চুক্তির খবর দেশটির গণমাধ্যমে। ঘুষ নেয়ার অভিযোগে ২ শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। করোনা সংক্রমণের ১০৩তম দিনে দেশে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লাখ। একদিনে নতুন করে ৩,৮০৩ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৩৪৩ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে উপস্থিত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ২-১ মাসে শেষ হচ্ছে না এই মহামারী। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে ২ থেকে ৩ বছর কিংবা তারও বেশি সময়। করোনার উৎপত্তি স্থল ১৫০ কোটি মানুষের দেশ চীনকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। এখন প্রতিদিনই আক্রান্তের হিসেবে নিজের রেকর্ড ভাঙছে বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় প্রায় ১৬,০০০ নমুনা পরীক্ষা করে ভাইরাসটি পাওয়া গেছে ৩,৮০৩ জনের দেহে। অঙ্কের হিসেবে প্রতি ১০০ জনের পরীক্ষায় করোনা মিলেছে ২৩ থেকে ২৪ জনের দেহে। এর মধ্য দিয়ে সংক্রমণের সোয়া ৩ মাসের মাথায় লাখ পেরোলো করোনা রোগী। এ পর্যন্ত শনাক্ত ১,০২,২৯২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। এ পর্যন্ত ১,৩৪৩ জন মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। লাখের কোটা পেরোনোর দিনে অধিদপ্তরের মহাপরিচালক শুনিয়েছেন আরও ভয়ঙ্কর তথ্য। সহসাই মুক্তি মিলছে না করোনা থেকে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি ১, ২ বা ৩ মাসে শেষ হচ্ছে না। এটি ২ থেকে ৩ বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। নিজে করোনামুক্ত হবার অভিজ্ঞতায় বললেন, লক্ষণ দেখা দিলে অবহেলা করার কোনো সুযোগ নেই। চিকিৎসক ভাই বোনদের প্রতি আবেদন, করোনা সন্দেহ হলে পরীক্ষার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা দিন। এতটা বিপন্নতা, অস্থিরতার, অসহায়ত্বে মানুষ পড়েনি আগে। এমন দুঃসময়ে খুলনায় চিকিৎসককে পিটিয়ে হত্যার মতো মর্মান্তিক ঘটনার বিচার দাবি করেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার জন্য যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়। যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি চিকিৎসক ভাই বোনদের অনুরোধ জানাবো যেন এই পরিস্থিতিতে কোনোভাবেই আমরা চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত না করি। বিপদের এই সময়ে মাথা ঠান্ডা রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মানার সেই পুরনো পরামর্শ আবারও শুনিয়ে তা মানতে জোর তাগিদ দেওয়া হয় বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা প্রায় ১৩৫০। সব মিলিয়ে বিশ্লেষণের আগে আমরা যদি আজকের ১৮ জুনের সর্বশেষ সার্বিক পরিস্থিতি যদি দেখি, তাহলে দেখতে পাবো যে দেশে সবশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,২৫৯ জনের। এর মধ্যে আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে ৩,৮০৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০২,২৯২। সবশেষ ২৪ ঘন্টায় এক শিশু সহ ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৪৩ জনের। মৃত্যুর হার কিন্তু ১.৩১%। আর সবশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৭৫ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪০,১৬৪ জন। ৮ই মার্চ থেকে ৮ মে পর্যন্ত ৩ মাসে করোনা রোগীর সংখ্যা ছিল ১০,৮২৭ জনে। ১ মাস ১৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৯০,০০০। ১৮ মে থেকে ১৮ জুন পর্যন্ত
পর্যন্ত আমরা দেখি যে এই এক মাসে মৃতের সংখ্যা প্রায় 1000 বেড়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ কিন্তু 77% মারা যাচ্ছেন এবং নারী মারা যাচ্ছেন 23%। আর বয়োবৃদ্ধদের মৃত্যুর হার কিন্তু বেশি এবং স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলছে বয়স্কদের দিকে বেশি নজর দিতে। 12 জুন থেকে 18 জুন পর্যন্ত আক্রান্তের হার কিন্তু 21 থেকে 22-এর মধ্যেই ওঠানামা করছিল। সবশেষ 17 জুন আক্রান্তের হার ছিল কিন্তু 22.87%। আমরা 18 জুনে আক্রান্তের হার দেখতে পাচ্ছি 23.39%। স্বাস্থ্য অধিদপ্তর যেটি বারবারই বলছে যে দেশে করোনা পরিস্থিতি আরো অনেক সময় ধরে থাকতে পারে, সেই কারণে নিজের হাতেই সাবধানতা বা নিজের হাতেই নিরাপত্তার বিধান করতে হবে, নিজে সচেতন হতে হবে, পরিবার পরিজনকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু করোনা থেকে মুক্তি মিলবে। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা পরিস্থিতির এ পর্যায়ে এসে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা সেবা কার্যক্রম। পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করে চেম্বারে বসতে শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করায় সন্তুষ্টি রোগীদের। খলিলুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। মতিউর রহমান দীর্ঘদিন বাতে ভোগা স্ত্রীর রিপোর্ট দেখাতে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে। ডাক্তারের কক্ষে প্রবেশের আগেই জীবাণুমুক্ত করা হয় হাত ও নথিপত্র। সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যবস্থাপত্র দেন চিকিৎসক। সুরক্ষা নিশ্চিত করতে ছিল বিশেষ প্রতিবন্ধকতা। এই মাসের শুরু থেকে আসলে আমরা নিয়মিতই চেম্বার করছি এবং পেশেন্টরা সবাই এখন নিয়মিত আস্তে আস্তে আসতে শুরু করেছেন। আমরা এখানে আসলে আমাদের নিজেদের এবং পেশেন্টের সুরক্ষার জন্য যত দূর সম্ভব প্রোটেকশন নিয়ে আমরা পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছি। দীর্ঘদিন পর খোলায় চেম্বারগুলোতে দিনে দিনে বাড়ছে রোগীর সংখ্যাও। সরকারি নির্দেশনা আছে বা স্বাস্থ্যবিধি এটা পুরোপুরি মানে বলে আমার কাছে প্রতিভা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। সমস্যাটা কয়েক মাস ধরে চলতেছিল, কিন্তু মানে এই লকডাউনের কারণে দেখাতে পারতেছিলাম না। শাশুড়িকে নিয়ে আসছি, ওনার সমস্যা হচ্ছে পায়ে ব্যথা, মাজা ব্যথা, এগুলো আর কি। তো এখন আজকে আসছে, এখন তো ডাক্তার দেখালাম। হাসপাতালগুলোতে রোগ নির্ণয় কার্যক্রমও চলছে সমান তালে। প্যাথোলজির কার্যক্রম আগে থেকে একদম সম্পূর্ণরূপেই ছিল, এখনো আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী রোগীর সেবায় সর্বাত্মক সচেষ্ট তারা। কনসালটেন্ট যারা বসছেন এবং তাদের সহকর্মী যারা আছেন তাদেরকে আমরা যেমন পিপি, ফেস মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমরা দিয়েছি। করোনা প্রাদুর্ভাবে গত 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এক পর্যায়ে বন্ধ হয় চেম্বার ভিত্তিক চিকিৎসা সেবা। চেম্বার ভিত্তিক চিকিৎসা সেবা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হওয়া নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে এখনও অনেক হাসপাতাল ও ক্লিনিকে কোভিড পরীক্ষার ফল ছাড়া রোগী ভর্তির সুযোগ না মেলায় রয়ে গেছে জটিলতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ডেটল, স্যাভলন এগুলোও পাওয়া যাচ্ছে না। যদি লিন্ডের কোনো অনুমোদিত ডিলার বা ডিস্ট্রিবিউটর না থাকে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোর এখতিয়ার নেই। করোনাকালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম ও সংকট নিয়ে আলোচনা থাকছে আজকের সম্পাদকীয়তে। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে খুলনায় চিকিৎসক রকিব হত্যার প্রতিবাদে ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে সরকারি বেসরকারি হাসপাতালের সেবা কার্যক্রম। এদিকে হত্যা মামলায় প্রধান আসামি জমির সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। অপর একজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। চিকিৎসক আব্দুর রকিব হত্যা মামলায় কয়েক আসামিকে গ্রেফতারের খবরে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে বিএমএ। এ সময় পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতারা। রোগীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে শর্ত সাপেক্ষে কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। এই মুহূর্ত থেকে আমাদের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান যেগুলো আমাদের জরুরি সেবা ব্যতীত আমাদের রুটিন সেবা বন্ধ ছিল সেগুলোকে আমরা চালু করলাম। সকল সেবা চলবে, কিন্তু 72 ঘন্টার ভিতরে যদি ওসিকে প্রত্যাহার না করা হয় এবং ওই আসামিকে যদি ধরা না হয় তাহলে এর থেকে আরো কঠোর আন্দোলনে বাংলাদেশ মিডিয়া অ্যাসোসিয়েশন যাবে বলে ঘোষণা করছে। এর আগে হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে খুলনা ও বাগেরহাটের সব সরকারি বেসরকারি হাসপাতাল। সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা। বন্ধ করে দেওয়া হয় চিকিৎসা সেবা। এতে চরম দুর্ভোগের শিকার হন রোগীরা। হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না,
আমাদের খুব কষ্টের ভিতরে আছি। ডাক্তার পেলাম না এবং আমি চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছি। কর্মবিরোধী সাইনবোর্ড টানায় রেখে দিচ্ছে, আর এরা বলতেছে যে আজকে কোনো রোগী দেখবে না। আমাদের অপারেশন ডেট পিছাই দিচ্ছে, সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে। এদিকে 4 জনের নাম উল্লেখ সহ অন্তত 8 থেকে 10 জনকে আসামি করে হত্যা মামলা করেন ডাক্তার রাকিবের ভাই। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামি জমির সহ 5 জনকে গ্রেপ্তারের দাবি করে পুলিশ। প্রধান আসামি জমির সহ 3 জনকে আটক করেছি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরো 2 জনকে আটক করা হয়েছে। টোটাল আমাদের কাছে এখন এজার নামেও 4 জনের মধ্যে 3 জন এবং সন্দিগ্ধ 2 জন, সর্বমোট 5 জন আসামি গ্রেপ্তার আছে। গত 14 জন নগরীর গল্লামারি মোড় এলাকায় রাইসা ক্লিনিকে সিজার হয় বটিয়াঘাটার মোহাম্মদনগর এলাকার শিউলি বেগমের। অবস্থার অবনতি হলে প্রথমে খুলনা মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, তবে পথেই মারা যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রাতেই ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক রকিবকে ব্যাপক মারধর করেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসক আব্দুর রকিব খান। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। করোনার ঝুঁকি এড়াতে অন্তঃসত্ত্বা নারীদের কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকার কথা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। এমনকি হাসপাতালেও রোগীদের সেবা দিতে হচ্ছে অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীদের। প্রসূতি মায়েদের এমন পরিস্থিতিতে ঝুঁকি কয়েক গুণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের, তবে এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুন্নাফ রশিদের প্রতিবেদন। টানা 2 মাসের বেশি সময় অঘোষিত লকডাউন শেষে নতুন করে করা হচ্ছে এলাকা ভিত্তিক লকডাউন। তবে যথারীতি খোলা থাকছে সরকারি বেসরকারি অফিস। এ সময় অফিসে 25% কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের কথা বলা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে। এতে সুনির্দিষ্টভাবে সন্তান সম্ভবা নারীদের কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়। কোভিড হাসপাতালগুলোতেও মানা হচ্ছে না এ নিয়ম। মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদনেও মিলছে না সাড়া। ফলে সংক্রমণের ঝুঁকি নিয়েই চিকিৎসা দিয়ে যাচ্ছেন প্রসূতি চিকিৎসকরা। আমি প্রেগন্যান্ট, আমি পানি খেতে পারছি না, আমি ওয়াশরুমে যেতে পারছি না, বমি আসছে, মানে ওগুলো পরে আমার শ্বাস আরো ভালো হয়ে যাচ্ছে। এগুলো তো নর্মাল ডিউটি না। আমাদের ইনফেকশনের চান্স হচ্ছে সবচেয়ে বেশি, আর একবার ইনফেকশন হয়ে গেলে হয়তো আমাদের যে অন্যদের মতো মাইল্ড ইনফেকশন হবে সেটাও না। অলরেডি 3 বার জমা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। করোনা রোগীদের সরাসরি সংস্পর্শে যাওয়ায় নার্সদের ঝুঁকি বেশি, তারপরেও সেবা দিয়ে যাচ্ছেন তারা। চিন্তা ডিউটি করতেছি, আমি একটা প্রেগনেন্ট মানুষ, আমার কাছে বাথরুমে যাওয়া দরকার, সেটা আমার জন্য রিস্ক। সে যদি রেস্টে থাকতে পারতো প্রেগনেন্ট কালীন তাহলে তার এটা হতো না, কিন্তু দেশে করোনা পরিস্থিতিতে হাসপাতালে ডিউটি তো বাধ্যতামূলক, বিদায় এই দুশ্চিন্তাই তার আসলে অবসর হয়ে গেছে। এমন সংবেদনশীল অবস্থায় কোভিড হাসপাতালে গর্ভবতী মায়েদের কাজ করা উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রেগনেন্সি অবশ্যই একটা সংবেদনশীল অবস্থা। যারা কোভিড হাসপাতালে কাজ করেন তারা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু কাজটা করেন, খুবই স্ট্রেসফুল। কাজে আমরা মাকেও এই সময় চাই যে সে এই স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে থাকবে না। অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীকে কাজ করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। যারা প্রেগনেন্ট তারা ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে, যদি তারপরে সম্ভব নয় আমাদেরকে জানাবে। নির্দেশনা তো দেওয়াই আছে সবাইকে, কষ্ট হচ্ছে তারপরও ম্যানেজমেন্ট তাকে রিলিফ দিচ্ছে না, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেও না, আমরা ব্যবস্থা নেব অবশ্যই। এখন পর্যন্ত দেশে 1000-এরও বেশি চিকিৎসক এবং প্রায় 1000 নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো। মৌসুমী বায়ুর প্রভাবে অবিরাম বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক সেকেন্ডের টর্নেডোতে লন্ডভন্ড বাড়িঘর। বাংলাদেশ যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ হামলা করতে চাইলে তা প্রতিহত করার সক্ষমতা থাকতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বনৌচা সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন করোনার ধাক্কা একটি বড় আঘাত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দিনের পর দিন আধুনিক সমরাস্ত্রের সংযোজনে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিচ্ছে নৌবাহিনী।
চীন থেকে সংগ্রহ করা নতুন যুদ্ধজাহাজ সংগ্রামের পথযাত্রায় নতুন সিঁড়িতে পা রাখল নৌবাহিনী। ৯০ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রস্থের এই আধুনিক যুদ্ধজাহাজে রয়েছে সমর প্রযুক্তির সবশেষ সংস্করণের ছোঁয়া। জাতিসংঘের উদ্যোগে শান্তি ফেরাতে শিগগিরই লেবাননে যাবে বাংলাদেশের সংগ্রাম। স্বাধীনতার পর বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন বা কমিশনিং ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নৌজেটিতে এ সময় সংযুক্ত ছিলেন নৌপ্রধান সহ সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সীমা ও এর সম্পদ রক্ষায় আরও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে নৌবাহিনীকে। জানান, সংঘাত নয়, শান্তি চায় বাংলাদেশ। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, এটা যেমন সত্য, আবার যদি কেউ আমাদের উপর হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। করোনা থেকে নিজেদের সুরক্ষিত রেখে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। অদৃশ্য একটি শক্তি আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে। অর্থনীতি স্থবির, যাতায়াত স্থবির, সবকিছু স্থবির হয়ে গেছে। যে করোনা ভাইরাসের সময় সবাই একটু নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন। করোনা পরিস্থিতি সত্ত্বেও শান্তি ফেরাতে জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়ার দায়িত্বে বাংলাদেশ কখনোই পিছপা হবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এমপি পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েত। মানব পাচারের ঘুষ দেওয়ার অভিযোগ স্বীকারের পর দেশটির সরকারের 2 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এমপি পাপুলের সঙ্গে কুয়েত সরকারের 34টি চুক্তির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। তবে দেশে তার বিরুদ্ধে মামলা না হলেও তদন্ত করছে সিআইডি, দুদক সহ 3টি সংস্থা। মানব সেবার কথা বলে বিপুল পরিমাণ টাকা ঢেলে বিগত জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী শহীদুল ইসলাম পাপুল। অভিযোগ আছে, রাজনীতির মাঠে সক্রিয় না হয়েও প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীকে টাকা দিয়ে বসিয়ে দিয়েছিলেন তিনি, কিনে নিয়েছিলেন স্থানীয় দলীয় নেতাদের। মানব পাচারের অভিযোগে 6 জন কুয়েতে পাপুল গ্রেফতারের পর দেশে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশ বিদেশে 1,500 কোটি টাকার মালিক পাপুলের বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি ও দুদক। এরই মধ্যে তার স্ত্রী, মেয়ে ও শালিকার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশ ত্যাগের। দুদক চেয়ারম্যান বলছেন, পাপুলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগটি খতিয়ে দেখছেন তারা, আর সিআইডি দেখছে মানব পাচারের বিষয়টি। দুটি ক্ষেত্রে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থা দুটি। মানব পাচারের বিষয় আমরা দেখব না, কারণ সেটি আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। কিন্তু যে তিনি সাংসদ হিসাবে যদি মানি লন্ডারিং করে থাকেন, সেই বিষয়গুলো আমাদের মধ্যে আসবে। ব্যাংকে যা কিছু আছে সবে আমরা আমাদের ইও নিয়ে আসবে সবই। তদন্তে নেমেছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটি পাপুলের হিসেবের তথ্য চেয়ে সব ব্যাংকে চিঠিও দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংস্থায় তার বিরুদ্ধে মামলা করেনি। এদিকে পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েতের রাজনীতি। রিমান্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার পর দেশটির সরকারি 2 কর্মকর্তাকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে কুয়েত সরকারের নানা ক্ষেত্রে অন্তত 34টি চুক্তি রয়েছে। একই সঙ্গে দেশটিতে তার কোম্পানির হয়ে অন্তত 9,000 শ্রমিক কাজ করে বলে জানিয়েছে আরব টাইমস। প্রলোভন দেখিয়ে 20 থেকে 25,000 শ্রমিককে কুয়েতে নিয়ে অমানসিক নির্যাতন করার অভিযোগ উঠে পাপুলের মালিকানাধীন কোম্পানি মারাফি কুয়েতিয়ার বিরুদ্ধে। নির্যাতনের শিকার অনেকেই দেশে ফিরেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন পরিচালক রাশেদুল হক চিশতির বিরুদ্ধে 5টি মামলার 4টিতেই জামিন বহাল রেখেছেন উচ্চ আদালত। এতে মূল হোতাদের সঠিক বিচার নিয়ে আশঙ্কা করছে ব্যাংকের বর্তমান পর্ষদ। যদিও দুদক জানায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সংস্থাটি। কাজল আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। তৎকালীন দি ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি ঘটনায় গত মে মাসে ব্যাংকটির তৎকালীন পরিচালক রাশেদুল হক চিশতির বিরুদ্ধে করা 5টি মামলা সবগুলোতেই জামিন দেন নিম্ন আদালত। মাত্র 10 দিনের মধ্যে এসব মামলার রায় দেয়া হয় ঢাকার বিশেষ আদালত সহ টাঙ্গাইলের একটি আদালতে। পরবর্তীতে চলতি মাসের 10 জুন টাঙ্গাইলের মামলার রায় স্থগিত করে শুনানির জন্য নতুন দিন ঠিক করা হয়
16 জুন। এদিনে অন্য আরও 3টি মামলার শুনানির পর জামিন বহাল রাখেন হাইকোর্ট। এতে 5টি মামলার মধ্যে 4টিতেই জামিন পান রাশেদুল হক চিশতি। রাশেদুল হক চিশতি যে একটি মামলায় জেলে ছিল, ওনাকে জেলেই থাকতে হচ্ছে। টাঙ্গাইলের মামলাটি, সেটা মাননীয় বিচারপতি মহোদয় হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল বেঞ্চ ওনার আগের 3টার মতো আদেশ দিয়েছেন, জামিন বহাল রেখেছেন এবং কন্ডিশনগুলি আপনার মডিফাই করে দিয়েছেন। এদিকে নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও 4টি মামলার জামিন বহাল থাকায় সঠিক বিচার ও শাস্তি নিয়ে আশঙ্কা করছে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তা। এরা যে দুর্নীতি করেছে, শত শত কোটি টাকা লুট করেছে এবং জেলে রাজার হালে আছে এরা এই টাকা পয়সা দিয়ে, এই টাকা পয়সা খরচ করে জেল থেকে বাইরে হওয়ার চেষ্টা করছে। তাই লুটেরারা বাইরে আসবে, জামিন পাবে, এর বিরুদ্ধে তো সোচ্চার হতে হবে। দুদকের মামলাগুলি ত্বরান্বিত না করা যায়, এরাই আবার আমাদেরকে ডিস্টার্ব করবে। এটা যদি ঠিক না হয়, ব্যাংকিং ব্যবস্থা কখনোই ঠিক হবে না। যদিও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান দুদক আইনজীবী। দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করবে। অবৈধ সম্পদ অর্জন ও 159 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বাবুল চিশতি ও ছেলে রাশেদুল হক চিশতি গ্রেফতার রয়েছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অনলাইনে প্রাক নির্বাচনী পরীক্ষা নিচ্ছে রাজধানীর বেশ কয়েকটি স্কুল। এভাবে শিক্ষার্থীদের যথার্থ মূল্যায়ন সম্ভব নয় স্বীকার করে স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের রুটিন ও পরীক্ষা চর্চার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, এ নিয়ে কোনো নির্দেশনা না থাকলেও আপত্তি নেই তাদের। বৈশ্বিক মহামারী করোনার কারণে দফায় দফায় বাড়ানো সাধারণ ছুটির ফাঁদে পড়ে বিপর্যস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পঞ্জিকা। এ বাস্তবতায় ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে, যদিও শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক নয়। এবারে করোনাকালীন শিক্ষার্থীদের কিছুটা এগিয়ে রাখতে অনলাইনে পরীক্ষা নিচ্ছে অনেক স্কুল। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি, উদয়ন স্কুল এমন দুটি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে হওয়া পরীক্ষার সময় কমিয়ে দেওয়া হয়েছে। আর প্রশ্নপত্রে থাকছে এমসিকিউ, সৃজনশীল ও এক কথায় প্রকাশ। দুটো ক্রিয়েটিভ দিচ্ছি, সৃজনশীল দুটা, আর হলো 30 নম্বরের আমরা অবজেক্টিভ। প্রিটেস্টের হোল জিনিসটা আদৌ এটা আমরা ইভালুয়েট, যে মূল্যায়ন যেটা করব সেটাই আমরা ব্যবহার করব কি না করব, সেটা এখন ডিপেন্ড করছে হচ্ছে শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত যেগুলো হবে আর কি। পরীক্ষার সমন্বয়ে রাখা হচ্ছে অভিভাবকদেরও। আমরা পুরোটা সময় আমরা গার্জিয়ানরা ওদের পরীক্ষাটা অবজার্ভ করি। জাস্ট যেভাবে স্কুলে পরীক্ষা হয় ঠিক সেই পরীক্ষাটাই চলছে, শুধু স্কুলের জায়গাটা বাসা। একই ভাবনায় রাজধানীর আরো কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পরীক্ষার যে সিস্টেম, সেটা আমাদের যেতে গেলে আরেকটু কিন্তু এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই, কিন্তু শিক্ষার্থীদের পাঠ্য কার্যক্রমে যুক্ত রাখতে প্রতিষ্ঠানগুলোর এই উদ্যোগে কোনো আপত্তি না থাকার কথা জানালেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান। প্রি টেস্ট পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষা, এই দুটোই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা। মূল্যায়নের ক্ষেত্রে ওটা যদি গ্রহণযোগ্য হয়, আমরা পরবর্তী সময় দেখব। অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সততার পরীক্ষাও হচ্ছে বলে মনে করছেন শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনায় প্রবীণদের মৃত্যুর হার বেশি হলেও আক্রান্তের দিক থেকে 50 বছরের নিচে বেশি। গত আড়াই মাসে আক্রান্ত 5,500 রোগীর মধ্যে 4,000ই 50 বছরের নিচে। বিধিনিষেধ না মানায় যুবকদের মধ্যে আক্রান্তের হার তুলনামূলক বেশি বলে জানিয়েছে প্রশাসন। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। সরকারি হিসেব অনুযায়ী চট্টগ্রামে করোনায় 5,500-এর বেশি আক্রান্ত হয়েছে, মারা গেছেন 127 জন। এর মধ্যে 50-এর বেশি বয়সী 87 জন মারা গেছেন। তবে 21 থেকে 49 বছর বয়সী মারা গেছেন 35 জন। যে কোনো কারণেই হোক না কেন, তারা ঘর থেকে বারবার বের হয়ে আসতেছেন, এ কারণে তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু শুধু করোনা সংক্রমণ নয়, এদের কিন্তু অনেকগুলো কোমরবিড কন্ডিশন থাকে। জেলার 16 উপজেলায় 28 জন মারা গেলেও বন্দরনগরীতে মৃত্যু হয়েছে 99 জনের। চিকিৎসা দিতে গিয়ে তরুণ চিকিৎসক মারা গেছেন 6 জন। 60 লাখ নগরবাসীর এই নগরীতে তরুণদের সংখ্যা অন্তত 40%, আর বৃদ্ধ বা প্রবীণ রয়েছেন বাকি 20%। আর এই দুটি শ্রেণী সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে করোনার এই মহামারীতে। 3রা এপ্রিল ষাটোর্ধ্ব বৃদ্ধকে দিয়ে চট্টগ্রামে করোনা রোগের বিস্তার ঘটল। ক্রমশ তা তরুণ ও যুবকদের গ্রাস করেছে। মোট আক্রান্তের 69%ই 50 বছরের নিচে।
আর 50 বছরের উপরে আক্রান্তের সংখ্যা 1271 জন। মাস্ক পরে নাই, তারপর হচ্ছে আপনার অযথা ঘোরাফেরা করেছে, আড্ডা দিয়েছে, তো যার ফলে তাদের মধ্যে আসলে সংক্রমণটা বেশি হয়েছে। এই অবস্থায় যুবকদের আক্রান্ত এবং বৃদ্ধদের মৃত্যুর হার কমাতে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে পালনের কথা বলছেন এই সমাজবিজ্ঞানী। তরুণরা ঘর থেকে একেবারেই বেরোবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সামাজিক দূরত্ব এবং অন্যান্য যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলবেন। আর বৃদ্ধদের প্রতি আমাদের অনুরোধ, তারাও ওষুধপত্র সেবন করবেন এবং নিজেকে রক্ষার জন্য, সুরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। শুধু মৃত্যুর ক্ষেত্রে নয়, বন্দরনগরীতে আক্রান্তের সংখ্যাও দ্বিগুণ, যে কারণে ইতিমধ্যে নগরীর 10টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্যবিধি না মানায় ময়মনসিংহে হাজার ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। কেউ সামাজিক দূরত্ব মানছেন না, আর মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। নগরীর হটস্পটগুলো নির্দিষ্ট করে জোনভিত্তিক লকডাউন করা না হলে সংক্রমণ ব্যাপক হারে বাড়বে বলে অভিমত চিকিৎসক নেতাদের। অবশ্য করোনা প্রতিরোধ কমিটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য রেড জোন চিহ্নিত করে করণীয় নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। ময়মনসিংহ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে 2 মাসে আক্রান্ত হয়েছে প্রায় 500। এরপরের 15 দিনেই আক্রান্তের সংখ্যা 650। গণপরিবহন চালু, দোকানপাট খোলার পর স্বাস্থ্যবিধি না মেনে মানুষের অবাধ চলাচলের কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাটবাজার, দোকানপাটে মানুষের ঢল। শুরুর দিকে রোগী না থাকলেও নগর জুড়ে হাত ধোয়ার ব্যবস্থা সহ সচেতনতা কার্যক্রম ছিল ব্যাপক। আর এখন আক্রান্তের সংখ্যা ব্যাপক বাড়লেও সেসব আর চোখে পড়ে না। অনেক জায়গায় ড্রাম আছে দেখা যায়, কিন্তু পানি নাই, সাবান নাই। আর অনেক জায়গায় দেখা গেছে ড্রামই নাই। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতাও কম, সেই হিসাবে মনিটরিং করার লোকজনও নাই। নগরীর হটস্পটগুলো নির্দিষ্ট করে জোনভিত্তিক কার্যকর লকডাউন দেয়া না হলে সংক্রমণ ব্যাপক হারে বাড়বে বলে মনে করেন চিকিৎসক নেতারা। যারা মাস্ক বা স্বাস্থ্যবিধি পালন না করছে, এটা যদি আগেই নেওয়া হতো সংক্রমণ আরও অনেক আগেই কমে যেত বলে আমি মনে করি। রেড জোন, গ্রিন জোন এবং ইয়েলো জোন নির্ধারণ করে যা যা ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে আপনার এই ইনফেকশনের রেট কমবে। তবে জেলা করোনা প্রতিরোধ কমিটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, নগরীর 4টি এলাকা ও ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নকে প্রাথমিকভাবে রেড জোন চিহ্নিত করে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। যদি দেখা যায় কোনো এলাকা রেড জোনে পড়ে, তাদেরকে আমরা কার্যকরভাবে লকডাউন এবার করব। একটা কমিটি গঠন করেছি, তারা এই সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্টটা প্রাপ্তির পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। জেলায় আক্রান্তের সংখ্যা 1204 জন, সিটি কর্পোরেশনেই 600 জন, আর মারা গেছে 12 জন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রিপোর্ট অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় ময়মনসিংহে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ মেডিকেল কলেজের যে পিসিআর ল্যাব রয়েছে, যেখানে করোনার নমুনা পরীক্ষা করা হয়, এটিতে গতকালকে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং এই পরীক্ষার পর ফলাফলে অসঙ্গতি দেখা দেয় এবং ফলাফলে অসঙ্গতি দেখার ফলে গতকালকের যে নমুনা পরীক্ষার যে ফলাফল, সেটি কলেজ কর্তৃপক্ষ প্রকাশ করেনি। এবং আজকেও আমরা এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে আজকেও সম্ভবত পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, গতকালকে অসঙ্গতি দেখার পর থেকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় যে নতুন কিট দেয়া হবে, নতুন কিট দেয়া হবে এই পরীক্ষা করার জন্য। এবং এই নতুন কিট আজকে এখনও এসে পৌঁছায়নি। আজকে যদি কিট আসে তাহলে সেটিকে সেট আপ করা বা পরীক্ষা করার চেষ্টা করা হবে এবং যথাসময়ে যদি পাওয়া যায়। তো আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত সেই নতুন কিট আসেনি, যার কারণে আজকে পরীক্ষা হবে কিনা এটি সংশয় রয়েছে। এই 2 দিন করোনার নমুনা পরীক্ষা বন্ধ থাকার কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে একটি বিড়ম্বনা বা দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্বাভাবিক পরীক্ষার সময়ও দেখা যায় যে 3 দিন, 4 দিন থেকে 5 দিন পরে
সেই নমুনা দেওয়ার পর তারা পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারেন। কিন্তু এই মাঝখানে 2 দিন পরীক্ষা না হওয়ার কারণে একটি সমস্যা তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথের সাথে। তিনি জানিয়েছেন যে আসলে যে বন্ধের কথা বলা হচ্ছে এটি আসলে ঠিক বন্ধ না। গতকালকেও তারা পরীক্ষা করেছিলেন, কিন্তু ফলাফলে অসঙ্গতি থাকার কারণে বা ত্রুটিপূর্ণ ফলাফলের কারণে তারা সেটি প্রকাশ করেননি। তারা আশা করছেন যে আজকের মধ্যেই তারা সেই নতুন কিট পাবেন এবং নতুন কিট পাওয়ার পর তারা হয়তো আগামীকাল থেকে সেটি আবার পরীক্ষা শুরু করবেন। এবং এখানে এই নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার কারণে সিভিল সার্জনের পক্ষ থেকে নমুনা সংগ্রহের যে বিষয়টি সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রাতে ফেসবুকে একটি বিশেষ ঘোষণা দেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার ABM মসিউল আলম। সেখানে বলা হয় যে এই করোনা নমুনা পরীক্ষার সমস্যার কারণে তারা আপাতত যেন কোনো মানুষ পরীক্ষা করার জন্য বা নমুনা দিতে না আসেন সেদিকে তারা অনুরোধ জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে নতুন কিটে নতুন পদ্ধতিতে স্যাম্পল সংগ্রহ করতে হবে, যার কারণে তারা এটি বন্ধ রেখেছেন। তো তিনি আশা করছেন যে 2-1 দিনের মধ্যেই এই অচল অবস্থা কেটে যাবে এবং এই পরীক্ষা কার্যক্রম যেটি শুরু করা যাবে। এখন পর্যন্ত এই ময়মনসিংহের PCR ল্যাবে প্রায় 24,000-এরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে 2,200 জনের মতো করোনা শনাক্ত হয়েছে এবং এর মধ্যে ময়মনসিংহেই 1,200 জনের বেশি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ সামনে থেকে সর্বশেষ রিপোর্ট। অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় ময়মনসিংহে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ পরীক্ষা বন্ধ রয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবারে দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। চলতি বছরেই বাজারে আসতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা ভাইরাস প্রতিষেধক। তবে প্রথমে ব্যবহৃত হবে ইউরোপে। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি সই করেছে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। চলতি বছরের শেষেই বাজারে আসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনা ভাইরাসের প্রতিষেধক। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে ইউরোপের ইনক্লুসিভ ভ্যাকসিনস অ্যালায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যার আওতায় জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসে 400 মিলিয়ন ডোজ প্রতিষেধক সরবরাহ করবে কোম্পানিটি। এদিকে জার্মান প্রতিষ্ঠান বিয়নটেক এবং কিওরভ্যাক 144 জন মানুষের দেহে করোনা টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রেখেছে। এদিকে প্রতিষেধক পেতে আরও সময় লাগলেও ইবোলার প্রতিষেধক রেমডেসিভির নিয়ে আশাবাদী চিকিৎসক সহ প্রবাসীরাও। ইবোলার প্রতিষেধক রেমডেসিভির দিয়ে করোনা রোগীদের ফুসফুস সংক্রমণ প্রতিহত করা যায় কিনা তা নিয়ে গবেষণা চালাচ্ছে। অন্যদিকে কোভিড সংক্রমণ যেন পিছু ছাড়ছে না জার্মানির। গত কয়েকদিনে সংক্রমণ কমলেও আবারও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের 21 জন কৃষি শ্রমিক, শতাধিক শিক্ষার্থী ও মাংস প্রক্রিয়াকরণ কারখানায় 400 কর্মী নতুন করে সংক্রমিত হওয়ায় আতঙ্ক আবারও বেড়েছে। ইবোলার জন্য ব্যবহৃত প্রতিষেধক রেমডেসিভির কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই মরণঘাতী করোনার বিরুদ্ধে সে বিষয়ে কাজ করছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা। পূর্ণাঙ্গ ফলাফল পেতে অপেক্ষা করতে হবে কমপক্ষে আরও 2 মাস। সে পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু। মামুন, আসলে করোনা কোনোভাবেই ভাগে আনতে পারছে না আসলে জার্মানিতে। আপনি জানেন যে গত 24 ঘন্টার ব্যবধানে এখন পর্যন্ত 580 জন নতুন করে সংক্রমিত হয়েছে। সেটি যেমন আসলে খারাপ খবর, তেমনি আসলে 26 জন নতুন করে মৃত্যুবরণ করেছে, সেটি আরো খারাপ খবর। সেই সাথে আপনি জানেন যে বার্লিনের যে নয়াকলন, যেখানে বাংলাদেশি অধ্যুষিতরা বসবাস করছেন কিংবা বাংলাদেশি প্রবাসীরা বসবাস করছেন, সেখানে শতাধিকেরও বেশি মানুষ আসলে নতুন করে সংক্রমিত হয়েছেন এবং সেখানে আশঙ্কার বিষয়টি আসলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি নতুন করে সংক্রমিত হননি, সেটি যেমন একটি সুখের কথা। তবে নতুন করে 657 জনেরও বেশি মানুষ মাংস প্রক্রিয়াকরণ এলাকা, সেটি হচ্ছে আসলে নর্দার্ন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের। সেখানেও বাংলাদেশি প্রায় 5000-এরও বেশি বাংলাদেশি সেখানে বসবাস করছেন। সেখানে আসলে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে এবং সে কারণে আসলে সেখানে স্কুল এবং কিন্ডারগার্টেন গুলো আবারও নতুন করে খুলে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটি আসলে দুঃখের কথা। এই যে করোনা একবারে নতুন করে আসছে আবার যাচ্ছে, এরই মধ্যে সুখের কথা হচ্ছে আপনি জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ভ্যাকসিন নিয়ে যে যারা গবেষণা করছেন সারা গিলবার্টের নেতৃত্বে, তারা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে করোনা ভাইরাসের যে টিকা সেটি কিন্তু বাজারে আনতে পারবে বলে তারা আসলে আশাবাদ ব্যক্ত করেছে। তবে সেখানেও এখনো একটি ব্যাপার রয়ে গেছে, সেটি হচ্ছে তারা আসলে মানব দেহের শরীরে যে তৃতীয় ধাপ সেটি কিন্তু এখনো পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা সেটি এখনো বাকি রয়ে গেছে। তবে সেখানেও আসার কথা শুনছি এই কারণেই যে জার্মান গবেষণা প্রতিষ্ঠানগুলো কিওরভ্যাক এবং বিয়নটেক তারাও কিন্তু ব্যাপক গবেষণা
গবেষণা চালাচ্ছে। এখন পর্যন্ত 140 জনের দেহে এই করোনা ভাইরাসের যে টিকা সেটি কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই গবেষণাটা কিন্তু এখনো চলছে এবং তারা আশা করছে সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের পরে আসলে 200 মিলিয়ন ডোজ, যেটি হচ্ছে আসলে 200 মিক্রোগ্রাম করে যেটি হবে, সেটি আসলে তারা তৈরি করতে সক্ষম হবে এবং সেটি 2021-এর শুরুর দিকে সেটি বাজারজাত করতে সক্ষম হবে। সেই সাথে মামুন, আপনি আরো জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে গবেষণার যে ফল সেটি কিন্তু তারা আশা করছে আসলে জার্মানি সহ ইটালি, ফ্রান্স, নেদারল্যান্ডসে প্রায় 400 মিলিয়ন ডোজের যে চুক্তি সেটি হচ্ছে আসলে ইনক্লুসিভ ভ্যাকসিনস অ্যালায়েন্সের মাধ্যমে সেই চুক্তি সম্পন্ন হয়েছে। সেটি জানেন যে আসলে সেই চুক্তির মাধ্যমে যদি এই করোনার টিকা যদি তৈরি হয় তাহলে কিন্তু এটা সবার জন্য, পৃথিবীতে সবার জন্য এটি আসলেই সুখবর হবে। এবং আপনি জানেন যে আসলে আঙ্গেলা ম্যার্কেল সকালেও একটি গবেষণা প্রতিষ্ঠানদের সাথে কথা বলে জার্মান গণমাধ্যমে জানিয়েছেন আসলে এটি বৈশ্বিক মহামারী এবং এই করোনার যেহেতু বৈশ্বিক মহামারী সেহেতু শুধু জার্মানি নয়, শুধু বিশ্ব নয়, পুরো সাধারণ মানুষের প্রতিটা ঘরে ঘরে যাতে এই করোনা ভাইরাসের টিকা পৌঁছে যায় সেটি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। মামুন, আপাতত এই ছিল আমার কাছে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ। প্রতিষেধক উদ্ভাবনে অগ্রগতি এবং করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরতে আমাদের সঙ্গে জার্মানির বার্লিন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনা মহামারীর আগে বাংলাদেশে ছুটিতে গিয়ে আটকা পড়া আইরিশ বাংলাদেশিরা আয়ারল্যান্ডে ফিরতে শুরু করেছেন। আইরিশ সরকার দ্রুত পদক্ষেপ নেয় সন্তুষ্ট তারা, সেই সঙ্গে দ্রুত দুদেশেই দূতাবাস স্থাপনের দাবি তাদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনায় বাংলাদেশে আটকে পড়া আইরিশ বাংলাদেশিদের ফিরিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করছে আইরিশ সরকার। এরই মধ্যে কিছু নাগরিক বিশেষ ফ্লাইটে আয়ারল্যান্ডে পৌঁছেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন বাকিরা। আইরিশ সরকার যথেষ্ট কনসার্ন তার প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য। আশা করছি যে অতি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমরা আয়ারল্যান্ডে ফিরে যেতে পারবো। আমি খুব সুন্দরভাবে আয়ারল্যান্ড ব্যাক আসতে পেরেছি, এটার জন্য আইরিশ অথরিটিকে অনেক অনেক ধন্যবাদ। আয়ারল্যান্ডে ফিরতে আইরিশ কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। একই সঙ্গে একটি দূতাবাস স্থাপনের আহ্বান জানান তারা। এদিকে বাংলাদেশি সহ 32,000 অভিবাসীর আইরিশ পাসপোর্টের আবেদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে একটি আইরিশ দূতাবাস থাকলে আইরিশ বাংলাদেশিদের ভ্রমণের জটিলতা নিরসন থেকে শুরু করে অর্থনৈতিকভাবেও লাভবান হতো এই দুটি দেশ। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক সেকেন্ডের টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর। আষাঢ়ের শুরুর দিনটা কড়া রোদে পড়লেও পরের দিন থেকেই অঝরে ঝরছে বর্ষার আকাশ। গত 3 দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বুধবার রাত থেকে সকাল পর্যন্ত রাজধানীতে মুষলধারে বৃষ্টি। সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবীরা। বৃষ্টিতে তো অবশ্যই দুর্ভোগ এটা পড়তে হয় আর কি। গাড়ির সংকট, রিক্সা, অতিরিক্ত ভাড়া। ঢাকার আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হবে এবং এরপর স্বাভাবিক হয়ে এ মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত আছে। নদী বন্দর সমূহের জন্য 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এই বিভাগ সমূহের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। ঠিক আছে, সেই কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি এটা আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে। বুধবার রাত থেকে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি 30 সেন্টিমিটার বেড়েছে। নদীর 16 ঘর পয়েন্টে 6.85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া 24 ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এছাড়া মৌলভীবাজারেও থেমে থেমে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হওয়ায় গরম কমেনি। সুরমার পানি গত 24 ঘন্টায় 26 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও বর্তমানে সুরমা নদী ডেঞ্জার লেভেলে প্রায় 1 মিটার নিচে আছে। নদীর পানি সমতল বৃদ্ধি পায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশসমূহে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে কক্সবাজারেও। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 253 মিলিমিটার।
এছাড়া গত 4 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত আছে মোংলা সমুদ্র বন্দরে। বৈরী আবহাওয়ায় বন্দরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে বৃহস্পতিবার সকালে কয়েক সেকেন্ডের স্থায়ী টর্নেডোর আঘাতে এলাকায় অন্তত 15টি বাড়িঘর মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণে ধসের আশঙ্কায় কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে দুপুরে পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়। এরপর শুরু হয় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম। জেলা প্রশাসন জানায়, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে 20টি দল গঠন করা হয়। তারাই ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছেন। এছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সামলাতে 45টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 30 ঘন্টায় 307 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। অতিবর্ষণের ফলে আমাদের এই কক্সবাজার জেলার বিভিন্ন স্পটে আমরা 52টি পাহাড়ি স্পট আমরা চিহ্নিত করেছি, যেখানে আমাদের এখানে ভালনারেবল অবস্থায় প্রায় 1000 পরিবার বসবাস করছে। এই চিহ্নিত পরিবারগুলোকে আমাদের রেস্কিউ টিমগুলো কাজ করছে এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করছি। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার যে দায়িত্ব দেবে, পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে 78তম দীর্ঘমেয়াদী কোর্স এবং 53 স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এবার কুচকাওয়াজের মাধ্যমে 255 জন অফিসার কমিশন লাভ করেন, যাদের মধ্যে 231 জন পুরুষ ও 24 জন নারী অফিসার রয়েছেন। তারা সেনাবাহিনীর চলমান অপারেশন কোভিড শিল্ড এ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এবছর সব বিষয়ে কৃতিত্ব দেখিয়ে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ সোর্ড অব অনার লাভ করেন। এছাড়া সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার মারুফ হাসান সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক লাভ করেন। বেসামরিক প্রশাসনকে এই করোনা ভাইরাসের এগেইনস্টে তাদেরকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয়েছে। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি আমরা করে আসছি, এখন করছি, ভবিষ্যতেও করব। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1 লাখ, আরও 38 জন সহ মৃত্যু 1343। 2-3 বছরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ইঙ্গিত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সেবা কার্যক্রম। সুরক্ষা নিশ্চিত করে চেম্বারে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। খুলনায় কর্মবিরতি স্থগিত। যে কোনো আঘাত প্রতিহত করার সক্ষমতা রাখে বাংলাদেশ, যুদ্ধ নয় শান্তি প্রত্যাশা। নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শুরু হয়েছে অনলাইনে 10ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা। মূল্যায়নের যথার্থতা নিয়ে প্রশ্ন, সমন্বয়ে রাখা হবে অভিভাবকদের, আপত্তি নেই বোর্ডের। এবং পাপুল কাণ্ডে তোলপাড় কুয়েত, এমপির সঙ্গে 34টি চুক্তির খবর দেশটির গণমাধ্যমে। ঘুষ নেয়ার অভিযোগে 2 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।